আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিয়া। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে বগুড়ার জনসভায় মন্তব্য। জ্বালানি তেল নিয়ে মন্ত্রীর বিবৃতির সাথে বাস্তবে মিল নেই, বিরোধী দলীয় নেতার অভিযোগ। মব সংস্কৃতি নিয়ে নোটিশ উত্থাপন। পাকিস্তান প্রস্তুত থাকলেও দ্বিতীয় দফার আলোচনায় তেহরানের আপত্তি। জাহাজ জব্দের পর সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে ট্রাম্পের হুমকি। স্বাধীনতা পুরস্কার অর্জনে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে মালয়েশিয়ায় সংবর্ধনা। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। এবং দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ। নাহিদ রানার 5 উইকেটের সাথে তানজিম তামিম ও শান্তর হাফ সেঞ্চুরি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। প্রখ্যাত পপ শিল্পী ফেরদৌস ওয়াহিদের 50 বছরের সঙ্গী সানগ্লাস চ্যানেল আই আর্কাইভে প্রদানের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জ্বালানি তেল নিয়ে 300 বিধিতে জাতীয় সংসদে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই বলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে 64 বিধিতে মুলতবি প্রস্তাবে সংসদে আলোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 1.5 বছর ধরে দেশে মবের সংস্কৃতি চলছে বলে সংসদে নোটিশ উত্থাপন করে বক্তব্য দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। চকর মালিথা রিপোর্ট। দিনের কার্যসূচিতে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। বর্তমানে ঠাকুরগাঁও জেলার এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করে 71 বিধির আওতায় প্রাপ্ত নোটিশের নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট সংসদ সদস্যরা 2 মিনিট করে বক্তব্য দেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না দুইবার না কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি হবে না। উনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে। কিন্তু আমরা দেখলাম একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। আসরের নামাজের পর সংসদ অধিবেশন শুরু হলে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব নিয়ে কথা বলেন স্পিকার। মাইক নিয়ে নোটিশের পক্ষে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা। সে বিবৃতি দিয়ে কি হবে? এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতেছেন যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে। এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। তাইলে যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেন, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? কি জন্য এসেছি? একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। তা এখন এই বিষয়ে কোনো সংকট নেই, সুতরাং আমি মনে করি মুলতবি রেখে সংসদের অধিবেশন এই আলোচনাটা করার প্রয়োজন নেই। তবে যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করেছেন, আমি অনুরোধ করব আপনি দয়া করে 68 বিধিতে ওনাকে একটা নোটিশ দিতে বলেন। এখানে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ আছে। মাগরিবের নামাজের বিরতির পর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদে চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
এবারে রয়েছে ইরান যুদ্ধের 52তম দিন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। নিরাপত্তার শঙ্কায় ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অবরোধ না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। কয়েক দফা গুলি চালিয়ে ওমান উপসাগরে ইরানের কন্টেইনার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় শিগগিরই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কন্টেনার তুস্কা জাহাজটি জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই মুহূর্তে জাহাজটি যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে এ দাবি করা হয়। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল আম্বিয়ার এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতা ও মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে জবাব দেবে। জাহাজটি চীন থেকে যাত্রা করছিল বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনার জন্য গত 24 ঘণ্টায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দল ও সাঁজোয়া যানসহ একাধিক মার্কিন উড়োজাহাজ ইসলামাবাদে পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে তেহরানের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন শুরু করতে চায় তবে ইরানের সশস্ত্র বাহিনী তার জবাব দেবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের সদস্য হিসেবে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের জাহাজ আটক ও জব্দের ঘোষণার পর সোমবার সকালে এশিয়ায় বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম 4.74% বেড়ে ব্যারেল প্রতি 94.66 ডলারে দাঁড়িয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে 36 আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার দুপুরে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়ন প্রাপ্তরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মদ উরিদ ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায়চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, ডাক্তার সানসিলা জেবরিন, সঞ্জিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামিমা আরা বেগম, স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মনসুরা আক্তার, জহুরুল আবিদ চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সঞ্জিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকতারা আক্তার, মাধবী মার্মা, সেলিমা সুলতানা এবং রেজেকা সুলতানা। বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এভিয়েশন খাতের উন্নয়ন জরুরি। শিক্ষা খাতেও এভিয়েশনের দিকটা উপেক্ষিত বলে মন্তব্য তাদের। শ্রমবাজারে এভিয়েশনের চাহিদার দিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে পরামর্শ দিয়েছেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিশ্বে 8,60,00,000 জনবল সরাসরি এভিয়েশন খাতে যুক্ত। সেখানে এই খাতে বাংলাদেশের জনবল 0.55%। সিঙ্গাপুরে প্রতি 100 জনের মধ্যে এভিয়েশন খাতে যুক্ত 2 জন। সংযুক্ত আরব আমিরাতের জিডিপিতে এই খাতের অবদান 30%, বাংলাদেশে 1.2%। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক মিলনায়তনে বাংলাদেশে এভিয়েশন খাতের সম্ভাবনা, দক্ষ মানব সম্পদ তৈরি বিষয়ক সেমিনারে এসব তথ্য দেন বক্তারা। তারা বলেন, এভিয়েশনে বাংলাদেশকে বহুদূর এগিয়ে যেতে হবে। আমাদের হিউজ স্কোপ রয়েছে এবং এটা শুধু দেশ হিসাবেই নয়, বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থান এবং বাংলাদেশ থেকে
যে এথনিক প্যাসেঞ্জার ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল করবার যে বিশাল একটি প্রবণতা, প্রায় 2 কোটির মতো লোক দেশের বাইরে বিভিন্ন স্থানে প্রতিনিয়তই আসা যাওয়া করছে, এই ইন্ডাস্ট্রিকে ঘিরে বিশাল একটি কর্মব্যাপ্তি আমাদের এখানে তৈরি করা সম্ভব। এভিয়েশন খাতে আমার প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে, এরোস্পেস ইউনিভার্সিটি ছাড়া আর কোনো ইউনিভার্সিটি কিন্তু এভিয়েশন স্পেশালাইজ না। গতানুগতিক যে শিক্ষাধারা ওটা থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমাদের শিক্ষার ব্যবস্থাটাকে করতে হবে কর্মমুখী। বেসরকারি বিনিয়োগের তাগিদ দেন বক্তারা। গভর্নমেন্টও চাচ্ছে কিন্তু গভর্নমেন্ট কিন্তু এটাকে ক্রিয়েট করতে পারছে না, বিকজ গভর্নমেন্ট হ্যাভ দ্য লিমিট, প্রাইভেট এন্টারপ্রেনারদের লাগবে। তা আমাদের বিশ্বাস যে আমরা যারা আছি প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টরে, আমরা আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, সব মিলে আমরা একবার কথা বললে আমরা দেখব, সিভিল এভিয়েশন একাডেমির সাথে কথা বলবো, ইন্টারন্যাশনাল যারা প্লেয়ার আছে তাদের সাথে কথা বলে বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং এভিয়েশন সেক্টরের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে সাবজেক্টগুলি আছে ওইগুলি নিয়ে আমরা কাজ করতে পারি। অবস্থানগত কারণেই বাংলাদেশের আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলেছেন সংশ্লিষ্টরা। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ভারতের সাবেক মন্ত্রী বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের খবর প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। দীনেশ ত্রিবেদী ছিলেন পেশাদার পাইলট, ছিলেন দেশের রেলমন্ত্রী। এবার তার মুকুটে ভোটের রাজনীতি থেকে যুক্ত হতে যাচ্ছে কূটনীতি। সাধারণত অভিজ্ঞ ফরেন সার্ভিস কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলেও দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করে পাঠালে তা হবে ব্যতিক্রম। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। 1950 সালের 4 জুন দীনেশ ত্রিবেদীর জন্ম দিল্লিতে। বাবা হীরালাল ত্রিবেদী ছিলেন ব্যবসায়ী, ঝরঝরে বাংলা বলতে পারেন, আবার একজন দক্ষ সেতারা বাদকও। দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুবাদে দুই বাংলার সংস্কৃতির সম্পর্কেও ভালো ধারণা রাখেন তিনি। দীনেশ ত্রিবেদীর পড়াশোনার পাঠ চুকিয়েছেন আমেরিকার টেক্সাসে। সেখান থেকে MBA করে শেকড়ের টানে ফিরে আসেন ভারতে। 80-র দশকে কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতির হাতেখড়ি দীনেশ ত্রিবেদীর। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিলে গড়ে তোলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের প্রথম সাধারণ সম্পাদক হিসাবে সংগঠন সামলেছেন দক্ষ হাতে। 2012 সালে যাত্রী নিরাপত্তা ও আধুনিকায়নের স্বার্থে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার মুখে পড়েন তৎকালীন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। নিজের নীতিতে অটল থেকে পদত্যাগ করেন মন্ত্রিসভা থেকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবেও কাজ করেছেন। পশ্চিমবঙ্গ থেকে লোকসভা এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। 2016-17 সালে পেয়েছেন শ্রেষ্ঠ সংসদ সদস্যের সম্মান। 2021 সালে রাজ্যসভার অধিবেশন চলার সময় তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ ঘোষণা করে গোটা দেশকে চমকে দেন। পরের মাসে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর থেকে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব। সংগঠনটির এমন উদ্যোগে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন প্রকৃতি বন্ধু। সে সময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু ব্যক্তি বা সংগঠন নয়, এগিয়ে আসতে হবে সবাইকে। আলিমুল রাজের রিপোর্ট। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে দীর্ঘ 17 বছরের নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ইতিহাসে প্রথমবার পরিবেশ খাতকে রাষ্ট্রীয় এমন স্বীকৃতিতে দেশের গণ্ডি পেরিয়ে উদযাপন হয়েছে মালয়েশিয়াতেও। মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের উদ্যোগে সংগঠিত হয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতিবন্ধুর এমন অর্জনকে প্রাণ প্রকৃতির রক্ষার জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে গতিশীলতা আনবে বলে
আশা প্রকাশ করেন সুধীজনরা। তিনি প্রকৃতিকে নিয়ে মানুষের জীবনকে সুন্দর এবং সঠিকভাবে সুস্বাস্থ্যভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্যে অনবরত কাজ করে যাচ্ছেন। পরিবেশ রক্ষা, মানুষকে সচেতনতা বৃদ্ধিতে যে কর্ম উনি করে যাচ্ছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি এই কাজে নিয়োজিত থাকবেন। আমরা তার অবদানকে কখনোই ছোট চোখে দেখব না এবং তিনি আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবেন। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী নিশ্চিতে আরও বড় পরিসরে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় তিনি ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান। মালয়েশিয়া একটা বিশাল দেশ, এখানে কিন্তু পরিবেশ প্রকৃতি যেভাবে ভালো আছে বাংলাদেশে কিন্তু সেটা রাখা সম্ভব হচ্ছে না। মূল কারণই হচ্ছে আমাদের সমস্ত কিছুর উপরে জনসংখ্যার চাপ, পাশাপাশি আমরা কিন্তু সচেতন না। সুতরাং আমাদের তো একটা জিনিস হলো আমাদের ছোটোবেলার শিক্ষা, একটা হলো আমাদের এডুকেশনাল যে ইনস্টিটিউটগুলো আছে সেইখানে এই ব্যাপারে পড়াশোনার মধ্যে দিয়েও শেখানো। আজকে আমরাই কিন্তু আমাদের দেশটাকে দিন দিন এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে বাসযোগ্য রাখছি না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতি নাতনিরা, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি, আমরা কি ধরনের পরিবেশ রাখছি, কি ধরনের প্রকৃতি রাখছি, এটা কিন্তু ভাবতে হবে। কারণ আমাদের কিন্তু নানাভাবে দুষবে এই বলে যে আমরা তাদের জন্য একটা অসহ্য একটা জায়গা রেখে গেলাম। আমাদের কিন্তু ভাবতে হবে এবং আমাদের এই ভাবাটা যত বেশি পারি আমরা আলোচনা করব, যত বেশি পারি ছড়িয়ে দেব সবার মধ্যে, এবং আমরা যখনই এক হব, হাতে হাত মেলাবো, তখনই কিন্তু আমাদের পক্ষে কাজটি করা সহজ হবে। তা আসুন আজকে একটি অঙ্গীকার করি, আমরা সবাই মিলে বাংলাদেশটাকে ভালো রাখার জন্য একসাথে এগিয়ে যাব। এ সময় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। আলিমাল রাজি, চ্যানেল আই, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিকাশের এই সময়ে 11 পেরিয়ে 12 বছরে পা রাখল চ্যানেল আই অনলাইন। এ উপলক্ষে আয়োজিত জার্নালিজম ইন দ্য অ্যালগরিদম এজ শীর্ষক আলোচনায় উঠে আসে সাংবাদিকতার চ্যালেঞ্জ, সম্ভাবনা, ভুয়া খবর প্রতিরোধে কার্যকর কৌশল, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিষয়গুলো। দ্রুততার সাথে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা। সাদি মাহমুদের রিপোর্ট। দেশ বিদেশের সবশেষ খবর, বিশ্লেষণ, ভিডিও কন্টেন্ট ও বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ডিজিটাল সাংবাদিকতায় এরই মধ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে চ্যানেল আই অনলাইন। এক যুগে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে বিশেষ আয়োজন জার্নালিজম ইন দ্য অ্যালগরিদমিক এজ। আলোচনায় অংশ নেন দেশের খ্যাতনামা সাংবাদিক ও গণমাধ্যম বিশ্লেষকরা। বক্তারা বলেন, অ্যালগরিদম নির্ভর এই যুগে নির্ভুল সংবাদ পরিবেশন, বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অ্যালগরিদমিক জার্নালিজমের কারণে প্রশ্ন রেখে যাচ্ছি যে আমাদের মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতা এটা কি একটু বাধাগ্রস্ত হচ্ছে কিনা, ইন ডেপথ জার্নালিজম বাধাগ্রস্ত হচ্ছে কিনা। সো আমাদেরকে দুটোই করতে হবে, কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আস্থার জায়গা। ভিউজের জন্য মানুষ অনেক কিছু করা শুরু করছে। মানুষকে এখন কিন্তু সাংবাদিকতা হ্যাজ বিকাম আ হ্যারাসমেন্ট ফর দ্য পিপল, রাইট? ওই জায়গাটা ইজ আ ব্যাড নিউজ ফর আস। আপনার কাছে কোন নিউজটা যাবে, কোন নিউজটা যাবে না, এটা ঠিক করছে মেশিন। এবং অনেক সময় আমাদেরকেও কিন্তু বলতে হচ্ছে যে, পরীক্ষা দিতে হচ্ছে যে আই এম নট এ রোবট। আমি মেশিনকে বলছি, আমি মানুষ, হিউম্যান, যে আই এম নট এ রোবট। আলোচকরা মনে করেন, অ্যালগরিদমিক প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে সাংবাদিকতাকে হতে হবে আরও দক্ষ ও তথ্য নির্ভর। হয়তো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের জন্য দিনকে দিন, ঘন্টার পর ঘন্টা একটা আস্ত টিমকে দিয়ে রাখতে হতো। এখন সেখানে এআই একটা দানবিক শক্তি নিয়ে আবির্ভূত হওয়ায় সকল রিসার্চ ডেটা সে হয়তো মুহূর্তে এনে জিনির মতন হাজির করে দেয়। আপনি যে যত বেশি লয়াল পাঠক তৈরি করতে পারবেন, আপনি তত বেশি টিকে থাকবেন। সুতরাং লয়াল পাঠক তখনই হবে যখন আমার উপর সে আস্থা রাখবে। সো এআই এর ব্যাপারে আমার যেটা, যে এটাকে আসলে বুঝতে হবে, এটাকে বুঝে নিতে হবে। এবারে একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এখনো আসলে এটাকে ডিটেক্ট করার মতো লেভেলে বোধহয় আমাদের
ওই লেভেলের সক্ষমতা এখনো হয়নি। ডিজিটাল মিডিয়ার এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার তাগিদ দেন আয়োজনের প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপতথ্য এবং অসত্য তথ্য অনলাইনে কিন্তু এই বিষয়টা খুব একটি ভালো ভূমিকা রাখছে দেখা যায়, যদিও ভূমিকাটা ভালো কিন্তু পরিণতিটা খারাপ হয়। এটা দেশের জন্য যেরকম খারাপ, যে অর্গানাইজেশন বা ব্যক্তির জন্য বলা হয় সেটাও খারাপ। কাজে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশনটা আমরা যেন এটা অ্যাড্রেস করতে পারি সেই দিকে আমাদের সকলকে নজর রাখা উচিত। পরে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সেরা কর্মীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শুভেচ্ছা জানান অনুষ্ঠানে আসা অতিথিরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছিল তা বাস্তবায়ন করা হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী হয়ে নিজের পিতৃভূমি বগুড়া সফরে শহরের সমাবেশে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের উপর স্বৈরাচারের ভূত চেপেছে। বগুড়া থেকে সোহেল রানার ভিডিও চিত্রে রাহুল রায়ের রিপোর্ট। ঢাকা থেকে সড়কপথে সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে সকাল 10টায় বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচির শুরুতেই বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেন তারেক রহমান। বিচার প্রাপ্তির সেবাকে সহজ করতে বগুড়া সহ 10 জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিচার প্রাপ্তি কারো দয়া নয়, জনগণের অধিকার। ন্যায় বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। শুধু প্রযুক্তির উন্নয়নই নয়, আমরা মানসিকতারও উন্নয়ন চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে ফলক উন্মোচন করেন তারেক রহমান। যে এলাকার সাথে গেঁথে আছে নারীর টান, পরতে পরতে লেগে আছে পিতার স্পর্শ, সেই বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ গ্রামে আসেন প্রধানমন্ত্রী। শহীদ জিয়া হাসপাতালে হাম রুবেলার টিকা ক্যাম্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। তারেক রহমানও বগুড়াবাসীর যেমন আবদার রাখলেন, তেমনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রদান সহ নানা কর্মসূচিতে অংশ নিলেন। আর বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা যেন সবাই সামিল হন। বাগবাড়িতেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিকেলে বগুড়া জেলা বিএনপির সমাবেশে যোগ দিয়ে জুলাই সনদ সংস্কার নিয়ে আবারও তার অবস্থান জানান প্রধানমন্ত্রী। আজ সময় হয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিংয়ে আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথ হবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। যদি এই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগে শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন, এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাআল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সহ আশেপাশের অনেকগুলো অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। আমরা চাই আমাদের কৃষিজাত পণ্য দেশে যেমন থাকবে, বিদেশেও রফতানি হবে। আমি এর মধ্যেই কাজ শুরু করেছি কিভাবে এই যে আমাদের এয়ারপোর্টটি আছে, এখানে কার্গো প্লেন কিভাবে আসতে পারে এবং আমাদের উৎপাদিত কৃষিজাত পণ্য আমরা বিদেশে রফতানি করতে পারি। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ শীঘ্র আমি কাজ শুরু করব কিভাবে যে বগুড়া বিশ্ববিদ্যালয়, সেখানে কৃষি প্রকৌশলী সহ চিকিৎসা, এই বিষয়গুলোকে কিভাবে আমরা এখানে ইনক্লুড করে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে পারি, শীঘ্র ইনশাআল্লাহ সেই কাজ শুরু করব। প্রিয় ভাই বোনেরা,
এই সকল কাজ আমি তখনই করতে পারবো যখন আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন। প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, তাদের মাথায় স্বৈরাচারের ভূত চেপেছে, তারা দেশে অশান্তি করতে চায়। রাহুল রায়, চ্যানেল আই, বগুড়া। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার মেন্ডেলসনকে নিয়ে নজিরবিহীন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থ হওয়ার তথ্য জানা সত্ত্বেও কেন এই রাষ্ট্রদূতকে নিয়োগ দেওয়া হলো তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে, এতে প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। নিটুল টাটা, বিশেষ সংবাদ। দেশের প্রখ্যাত পপ শিল্পী সঙ্গীত পরিচালক ফেরদৌস ওয়াহিদের ব্যবহার করা 50 বছরের পুরনো সানগ্লাস চ্যানেল আই আর্কাইভে সংরক্ষণের জন্য দিয়েছেন। যে আর্কাইভে আছে মহানায়ক উত্তম কুমারের চা খাওয়ার পেয়ালা, সত্যজিৎ রায়ের ব্যবহার করা সামগ্রী, হুমায়ুন আহমেদের চায়ের মগ, ম্যারাডোনার স্বাক্ষর করা মগ এবং শত বছরের পুরনো বই। সোমবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে 1976 সাল থেকে ব্যবহার করা এই সানগ্লাসটি লিখিতভাবে হস্তান্তর করেন ফেরদৌস ওয়াহিদ। আমার জীবনের যখন গান শুরু করি 1976 থেকে, আমি চশমা পরি আরও আগের থেকে, তখন একটু ফ্যান্সি চশমা বার হয়, আমি এটা একটু খুব শখ করে কিনি। এটা দিয়ে বহু টিভি প্রোগ্রাম, বহু স্টেজ শো করলাম 96 পর্যন্ত, এবং এটা আমার কাছে রেখে দিয়েছিলাম। তো হঠাৎ আমি আপনার এখানে আলমারিতে দেখলাম অনেক পুরনো জিনিসপত্র। আপনাকে আমি জানি আপনি একেবারে গ্রাস লেভেল থেকে আর্টিস্ট উঠিয়ে এনেছেন, আমাকে আপনি ডিরেক্টর বানিয়েছেন নাটকের, সিনেমার। এই জিনিসটা আমার মনে হলো যে আপনার কাছে দিলে থেকে যাবে, আমার কাছে একসময় হয়তো হারিয়ে যাবে। তাই আমি খুব মনের এই আমার আত্মার তাগিদ আপনার কাছে এটা নিয়ে এসেছি, আপনি এটা রাখবেন। অনেক ধন্যবাদ ফেরদৌস। আসলে আমাকে না, চ্যানেল আর্কাইভকে আপনি এটা দিলেন। হ্যাঁ, চ্যানেল আর্কাইভে অনেকের অনেক জিনিস রয়েছে, তার সাথে আজকে নতুন যুক্ত হলো এটা। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে বিক্রির চাপে বেড়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। শুরু থেকেই বিক্রির চাপ থাকায় দিন শেষে ডিএসইএক্স 9 পয়েন্ট কমে দাঁড়ায় 5248-এ। সরিয়া সূচকও কমেছে, তবে ডিএস30 সূচক সামান্য বেড়েছে। এবার জানাবো খেলার খবর। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওডিআই ম্যাচে দুরন্ত জয় দিয়ে আন্তর্জাতিক অভিষেক হলো রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নারী দল 3 উইকেটে শ্রীলঙ্কা নারী দলকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে বগুড়ার জনসভায় মন্তব্য। জ্বালানি তেল নিয়ে মন্ত্রীর বিবৃতির সাথে বাস্তবে মিল নেই, বিরোধী দলীয় নেতার অভিযোগ। মব সংস্কৃতি নিয়ে নোটিশ উত্থাপন। পাকিস্তান প্রস্তুত থাকলেও দ্বিতীয় দফার আলোচনায় তেহরানের আপত্তি। জাহাজ জব্দের পর সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে ট্রাম্পের হুমকি। স্বাধীনতা পুরস্কার অর্জনে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে মালয়েশিয়ায় সংবর্ধনা। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। এবং দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজের সমতায় বাংলাদেশ। নাহিদ রানার 5 উইকেটের সাথে তানজিম তামিম ও শান্তর হাফ সেঞ্চুরি। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।